নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশিক 12 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 11 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তোমরা এই ক্লাসের ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে চেক করে নিও, প্রত্যেকটি দেওয়া আছে। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে ড্যাশ নদ। বাঁকুড়া জেলার পশ্চিম দিক থেকে পূর্বে বয়ে গেছে কোন নদ? দ্বারকেশ্বর নদ। দ্বারকেশ্বর নদ। দুইয়ের প্রশ্নটি বলেছে সত্য বা মিথ্যা লেখো। গঙ্গা একটি নিত্যবহ নদী নয়, এটা হয়ে যাবে মিথ্যা। এখানে যদি নদী হতো তাহলে হতো সত্য। গঙ্গা একটি নিত্যবহ নদী যদি লেখা থাকতো তাহলে হতো সত্য, কিন্তু এখানে লেখা আছে গঙ্গা একটি নিত্যবহ নদী নয়, এটা হয়ে যাবে মিথ্যা। তিনের প্রশ্নটি বলেছে বঙ্গভঙ্গ কি? আমি এখানে লিখে দিচ্ছি 1905 সালে ইংরেজরা বাংলাকে দুভাগ করে দেওয়ার পরিকল্পনা করে। এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলা হয়। কি লিখলাম? 1905 সালের ইংরেজরা বাংলাকে দুভাগ করে দেওয়ার পরিকল্পনা করে, এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলা হয়। চারের প্রশ্নটি বলেছে রায়গঞ্জ কোন জেলার অন্তর্ভুক্ত? রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত। রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত। 5 প্রশ্নটি বলেছে দেখো, প্রদত্ত শহরগুলির বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। জলপাইগুড়ি, বহরমপুর আর ইংলিশ বাজার। দেখো লিখেছি জলপাইগুড়ি তিস্তা ও করলা নদীর তীরবর্তী শহর, জেলা হাসপাতাল, ফার্মেসি, কলেজ আছে, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। বহরমপুর ভাগীরথীর তীরে অবস্থিত, রেশম শিল্প, পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। ইংলিশ বাজার মহানন্দা নদীর তীরে অবস্থিত, আমের শহর, বিশ্ববিদ্যালয়, কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ ও হাসপাতাল, পলিটেকনিক কলেজ আছে। তারপরে 6 প্রশ্নটি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয় 1682, 1862 না 1861 সালে? 1861 সালে। কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কি? কৃষিকার্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো লাঙল। ফসল মানচিত্র কি? দেখো আমি এখানটায় লিখে দিচ্ছি নির্দিষ্ট ফসল অনুযায়ী যে মানচিত্র তৈরি করা হয় তাকে ফসল মানচিত্র বলে। কি লিখলাম? নির্দিষ্ট ফসল অনুযায়ী যে মানচিত্র তৈরি করা হয় তাকে ফসল মানচিত্র বলে। তারপরে 9 প্রশ্নটি বলা আছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়। পশ্চিমবঙ্গের পশ্চিম সীমা বরাবর কাঁকুড়ে লাল মাটির অঞ্চল দেখা যায়। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 10 প্রশ্নটি বলেছে বারুইপুর কি জন্য বিখ্যাত? বারুইপুর পেয়ারার জন্য বিখ্যাত। পেয়ারা
তোমরা এটা এভাবে লিখবে, বারুইপুর পেয়ারা চাষের জন্য বিখ্যাত বা পেয়ারার জন্য বিখ্যাত। একটি লুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো। একটি বলেছে, আমি একটি লিখে দিচ্ছি, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। আরো আছে যেমন নীলগিরি বনরুই আছে, লাল পান্ডা আছে, এগুলো কিন্তু লুপ্তপ্রায় প্রাণী। তারপরে বলা আছে যে বিরসা মুন্ডা কি জন্য বিখ্যাত। বিরসা মুন্ডা বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এই কারণে বিরসা মুন্ডা বিখ্যাত। তারপরে ১-১৩ প্রশ্নটি বলেছে তিতুমির কি জন্য বিখ্যাত। ইংরেজরা আমাদের দেশের সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল। তিনি সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি যে বাঁশের কেল্লা বানিয়ে লড়াই করেছিলেন তা ইংরেজরা ভেঙে দেয়, কিন্তু দেশের মানুষ তার লড়াইকে মনে রেখেছে। তারপরে ১-১৪ প্রশ্নটি বলেছে প্রদত্ত শহরগুলি কোন জেলার অন্তর্ভুক্ত। নবদ্বীপ। নবদ্বীপ নদিয়া জেলার অন্তর্ভুক্ত, এখানটা লিখে দিচ্ছি নদিয়া। ডানকুনি হুগলি। আর আছে আরামবাগ। আরামবাগ হয়ে যাবে হুগলি জেলার অন্তর্ভুক্ত। নবদ্বীপ নদিয়া জেলা, ডানকুনি হুগলি জেলা, আর আরামবাগ হুগলি জেলা। ১-১৫ প্রশ্নটি বলেছে মালভূমি ও সমভূমির দুটি পার্থক্য লেখো। দেখো লিখেছি মালভূমি আর সমভূমি। এটি সমতল ভূমি হলেও সাধারণত উচ্চ জায়গায় অবস্থিত। এটি নিচু এবং সমান জায়গায় বিস্তৃত থাকে। এটি সাধারণত পাহাড়ের উপরে বা মাঝামাঝি অবস্থানে থাকে এবং চতুর্দিকে খাড়া ঢাল থাকে। এটি পাহাড় বা উঁচু ঢালের অভাবে বিস্তৃত সমান জায়গায় গঠিত হয়। তারপরে ২ প্রশ্নটি বলেছি নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। আমি ৩টি লিখে দেখাচ্ছি। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের বর্ণনা দাও। এটা আমি আগেও লিখে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, লিখে নাও। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্য হলো, ১. রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীর সমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। ২. অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। ৩. সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। ৪. রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। রাঢ় অঞ্চলের মাটি। রাঢ় অঞ্চলের পশ্চিম দিকে সামান্য উঁচু অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা গেলেও পূর্ব দিকের নদী উপত্যকায় পলি, এঁটেল এবং দোআঁশ সমৃদ্ধ মাটি দেখা যায়। রাঢ় অঞ্চলের কৃষিকাজ। রাঢ় অঞ্চলের পূর্ব দিকের বিস্তীর্ণ সমতল ভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে। এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল ও তুঁত গাছের চাষ করা হয়ে থাকে। রাঢ় অঞ্চলের বন জঙ্গল ও স্বাভাবিক উদ্ভিদ। রাঢ় অঞ্চলের বিভিন্ন স্থানে শাল, সেগুন, মেহগনি, শিরীষ, আকাশমণি, বাবলা, কদম, বাঁশ, বেত এবং নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়। এক সময় কৃষিকাজের জন্য এখানকার বহু বন জঙ্গল কেটে নেওয়া হলেও বর্তমানে বন দপ্তরের প্রচেষ্টায় বিভিন্ন স্থানে রাস্তা বরাবর নতুনভাবে বনভূমি সৃষ্টি হয়েছে। রাঢ় অঞ্চলের নদ-নদী। রাঢ় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদীগুলি হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, সুবর্ণরেখা, কেলেঘাই, মুন্ডেশ্বরী প্রভৃতি। ভালোভাবে তোমরা এটা খাতায় লিখে নেবে, আমি বারবার বলছি, এবং বাড়িতে পড়বে। এই প্রশ্নের উত্তরটা তোমাদের অনেকগুলো পৃষ্ঠাতেই দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। তারপরে ২-২ প্রশ্নটি বলেছে ভারতবর্ষের দুজন স্মরণীয় ব্যক্তি সম্বন্ধে লেখো। প্রথম দেখো, আমি রাজা রামমোহন রায় সম্বন্ধে লিখেছি। জন্ম রাজা রামমোহন রায় ১৭৭২ খ্রিস্টাব্দে ১০ই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি। ১৯ শতকে সমাজ সংস্কার আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়।
তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। মৃত্যু: রাজা রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান। আর লিখেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দে 26 জুন উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের পাশে কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে দুজন ছাত্র প্রথম বিএ পাশ করেন তার মধ্যে একজন হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি ব্রিটিশ সরকারের অধীন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখক হিসেবে বেশি খ্যাতি অর্জন করেন। তার লেখা প্রথম উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। তার অন্যতম প্রধান সাহিত্য কীর্তি হলো আনন্দমঠ উপন্যাস রচনা। তার লেখা বন্দে মাতরম সঙ্গীত ভারতীয়দের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলে। তিনি বঙ্গদর্শন নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। মৃত্যু: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল মারা যান। তারপরে 2-3 প্রশ্নটি বলেছে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের বর্ণনা দাও। গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন সুন্দরবন। অবশ্য তার বেশিরভাগটাই বাংলাদেশে। উত্তর 24 পরগনার অল্প কিছু অংশ আর দক্ষিণ 24 পরগনার দক্ষিণ পূর্ব দিকের প্রায় পুরোটা জুড়ে সুন্দরবন। এই অঞ্চলের ভূমির ডাল খুবই কম। রয়্যাল বেঙ্গল টাইগার আর সুন্দরী গাছ এই বনের সবচেয়ে বিখ্যাত প্রাণী আর উদ্ভিদ। এটা খুব নিচু জায়গা, শুধু নদী আর নদী। মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। চলাফেরা করতে গেলে বারবার নৌকা চড়তে হয়। এখানকার মাটিতে খুব নুন। মাটিতে বালি কম, কাদার ভাগ বেশি। মাটির তলার জলও নোনতা। এখানকার মাটির নিচের জলের স্তরের সঙ্গে সমুদ্রের সরাসরি যোগ রয়েছে যে বনের পুরোটাই সাগরের খুব কাছে। অনেক দ্বীপ রয়েছে। পশ্চিমবঙ্গের অংশটায় 102টি দ্বীপ আছে। তার মধ্যে 48টায় ঘন বন রয়েছে, বসতি নেই। 54টায় মানুষ বেশ কিছু বন কেটে বসতি করেছে। প্রচুর পলি মাটি, গোলা জল ভাগীরথী, পদ্মা ও অন্যান্য নদী দিয়ে বয়ে যেত। এই অঞ্চলে ভূমির ঢাল কম, তাই সেই পলি জমে জমে দ্বীপ তৈরি হয়ে যায়। তারপর বন। এভাবে 7-8 হাজার বছর ধরে এই বন গড়ে উঠেছে। নদীর জল আর সমুদ্রের জল মিশে আছে এই অঞ্চলে, তাই ঈষৎ নোনা জল আর কাদায় জন্মায় এক ধরনের গাছ। তাদের দুরকম মূল। মাটির গভীরে যায় ঠেস মূল, তা গাছকে মাটিতে আটকে রাখে। আর এক রকম মূল মাটি থেকে উপরে ওঠে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে বলে শ্বাসমূল। এই ধরনের গাছকে বলে ম্যানগ্রোভ জাতীয় গাছ। এখানে গেওয়া, বাইন আর গরান গাছ আছে। এছাড়া আছে হেতাল, গোলপাতা। এখানকার জলে কামট আছে খুব লম্বা, খাড়ির কুমির আছে। ডাঙায় মেঠো বিড়াল, বুনো শুয়োর, চিতল হরিণ আছে। এখানে 100 বছর আগেও চিতাবাঘ, জাভান গন্ডার, বুনো মহিষ পাওয়া যেত। এখানকার লোক নানা রকম কাজ করে: চাষ, মধু সংগ্রহ, নৌকা তৈরি করা ও চালানো, মাছ ও মিন ধরা, কাঁকড়া শিকার। তাহলে দেখো, আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করিয়ে দিলাম এবং ভালোভাবে বলে দিলাম। তোমরা খাতায় নোট করে নিও এবং বাড়িতে সকলে মন দিয়ে পড়ো। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়।
সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।